সাংবাদিক রবি বসুর বই থেকে অভিনেতা অনুপ কুমারের সম্বন্ধে একটি মজার ঘটনার কথা আপনাদের জানাই। 70-এর দশকের মাঝামাঝি একদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মঞ্চের গ্রিন রুমে জ্ঞানেশ মুখার্জির ঘরে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। বনফুলের লেখা ভীম পলস্বী অবলম্বনে বীরু মুখার্জি রচিত অঘটন নাটকটা তখন কাশী বিশ্বনাথ মঞ্চে রমরম করে চলছে। ওই সময় ওখানে থিয়েটারের ডেটগুলোতে আমাদের একটা জমাট আড্ডার আসর বলত। সেই আসরের মধ্যবর্তী ছিলেন হরিদাস সান্যাল। হরিদাসবাবু ওই নাটকের প্রডিউসার। রঙ্গনা, কাশী বিশ্বনাথ ইত্যাদি মঞ্চে ওর প্রযোজনায় অনেক নাটক হয়েছে, তার মধ্যে অধিকাংশই সাকসেসফুল। এমন সময় ঝড়ের মতো জ্ঞানেশ মুখার্জির সাজঘরে এসে ঢুকলেন অনুপ কুমার। আমাদের তিনজনের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমরা তিনজনেই আছো দেখছি, ভালোই হলো, তোমরা কিন্তু আমার সাক্ষী। অনুপবাবুর কথায় জ্ঞানেশবাবু একটু অবাক হয়ে গেলেন। বললেন, কি হয়েছে রে অনু, হঠাৎ আমাদের সাক্ষী মানার দরকার হয়ে পড়লো কেন? কোথাও চুরি বাটপারি করে এসে সাধু সাজতে চাইছিস না কি? অনুপবাবু বললেন, তোর দেখছি দিনকে দিন বুদ্ধিটা ভোঁতা হয়ে যাচ্ছে জ্ঞানেশ। চুরি বাটপারি কেউ সাক্ষী রেখে করে? তাছাড়া অনুপ কুমার যদি চুরি করে তো কারো বাবার সাধ্যি নেই সেই চুরি ধরে। অত কাঁচা কাজ অনুপ কুমার করে না। জ্ঞানেশবাবু বললেন, তাহলে এত সাক্ষী টাক্ষী খোঁজা কেন? অনুপবাবু বললেন, আমি তোমাদের তিনজনকে সাক্ষী রেখে একটা কনফেশন মানে স্বীকারোক্তি করতে চাইছি। পরে যদি সেটা নিয়ে কখনো আইন আদালত হয় তাহলে তোমরা আমার হয়ে সাক্ষী দেবে। হরিদাসবাবু বললেন, ব্যাপারটা কি হয়েছে বলবে তো? তা নয়, তখন থেকে কেবল সাক্ষী সাক্ষী করছো। ফিমেল গ্রিন রুমে কোনো মেয়েটের গায়ে হাত টাত দিয়েছ নাকি? অনুপবাবু এক হাত জিভ কেটে বললেন, ছি 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 হরিদাস, অনুপ কুমারের নামে জীবনে যে বদনাম কেউ দিতে পারেনি, সেই তুমি আমার চরিত্রে কালি ছিটিয়ে দিলে হে। হরিদাসবাবু হাসতে হাসতে বললেন, তোমার গায়ে কালি ছেটাবার ক্ষমতা আমার আছে নাকি? ছেটানোর আগেই সেই কালি লুপে নিয়ে তুমি আমার সারা মুখে মাখিয়ে দেবে না? মুখ পোড়া বাঁদর সাজিয়েই ছাড়বে। আমি বললাম, আমরা কিন্তু আসল ব্যাপারটার থেকে সরে গিয়ে কালি ছেটানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি অনুপবাবু। অনুপবাবু বললেন, ব্যস্ত হব না? তুমি বলছো কি রবি? যে অনুপ কুমার কচি কচি মেয়েদের পর্যন্ত ঠাকুমা দিদিমা ছাড়া অন্য দৃষ্টিতে দেখে না, তার চরিত্র নিয়ে এত বড় কথা কখনো সহ্য করা যায়? তুমি বলো। অনুপবাবুর কথা শুনে জ্ঞানেশবাবু হাসতে হাসতে বললেন, হয়েছে হয়েছে, এখন আসল ব্যাপারটা কি চটপট বলে ফেলো দেখি, এক্ষুনি আবার বেল পড়ে যাবে। অনুপবাবু বললেন, পড়ুক গে বেল, আমি কি ন্যাড়া যে বেল পড়াকে ভয় পাবো? আমার মাথায় এখনও দস্তুর মতো এক গোছা ঘন চুল আছে। জ্ঞানেশবাবু বললেন, আরে সে বেল নয় রে বাবা, আমি বলছি থিয়েটারের ড্রপ ওঠার বেলের কথা। অনুপবাবু বললেন, সেদিকে তুই নিশ্চিন্ত হয়ে থাক জ্ঞানেশ, আমি বেলম্যানকে বলে এসেছি, আমি গিয়ে না বলা পর্যন্ত বেল দেবে না। দোকানে অমন গরম গরম চপ কাটলেট ভাজা হচ্ছে, দর্শকদের একটু আরাম করে খেতে দাও। আমাদের কেবল তাড়াতাড়ি শো শেষ করে বাড়ি ফেরার ধান্দা। এরম করলে চলবে? দর্শকদের সুবিধে অসুবিধার দিকটাও তো দেখতে হবে। কি বলো হরিদাস, ঠিক বলিনি? নইলে তো আবার তোমারই বদনাম হয়ে যাবে। জ্ঞানেশবাবু বললেন, বদনাম হতে কিছু বাকি আছে নাকি? এক্স টেম্পো ডায়লগ দিয়ে দিয়ে 2.5 ঘন্টার নাটককে এখনই তো 3 ঘন্টায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিস। এইভাবে চলতে থাকলে এরপর তো আর দর্শকরা বাড়ি ফেরার জন্য লাস্ট কার্ডটাও পাবে না। কোন দিন না দল বেঁধে সবাই এসে আমাদের ছাল চামড়া খুলে নিয়ে যায়। অনুপবাবু বললেন, এই দেখো, যার জন্যে করি চুরি সেই বলে চোর, একেই বলে ঘোর কলিকাল। কোথায় দর্শকদের ভালো লাগবে তাই ভেবে মাথা খাটিয়ে খাটিয়ে ডায়লগের জন্ম দিতে হচ্ছে। দর্শকরা হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়ছে, মেয়ে পুরুষের বাজ বিচার থাকছে না। আর সেই সুবিধেটুকু পাবার জন্যে ইয়ং ছোঁড়াগুলো এই নাটক 3-4 বার করে দেখতে আসবে। এতে তোমাদের উপকার হবে কিনা বলো? আর জ্ঞানেশ, তুই কিনা আমার ঘাড়েই দোষ চাপিয়ে দিলি। আমি বললাম, এই দেখুন অনুপবাবু, আবার কথাটা অন্যদিকে ঘুরে গেল, যেটা বলতে এসেছিলেন সেটাই তো বলা হলো না। অনুপবাবু বললেন, হবে কি করে? স্বয়ং ডিরেক্টরই যদি ডিস্টার্ব করে তাহলে আমার আর কি দোষ বলো ভাই? আমি তো তখন থেকে কথাটা বলতেই চাইছি, কিন্তু সুযোগ পাচ্ছি কই। হরিদাসবাবু বললেন, ঠিক আছে, এবার বলে ফেলো, আর কেউ ডিস্টার্ব করবে না। অনুপবাবু বললেন, আসল কথাটা হচ্ছে কি জানো, আমি না খেজুর খেয়েছি। জ্ঞানেশবাবু তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, বোঝো ব্যাপারটা, এই কথাটুকুর জন্য এত ধানাই পানাই, এর জন্য আবার সাক্ষীর দরকার কি? আচ্ছা, পাগলের পল্লায় পড়া গেছে বাবা। হরিদাসবাবু বললেন, সত্যিই তো, বাজারে খেজুর কিনতে পাওয়া যায়, তুমি সেটা কিনে খেয়েছো, এর মধ্যে অপরাধটা কোথায়? অনুপবাবু বললেন, অপরাধ নয়, আমি কি খেজুর কিনে খেয়েছি নাকি? অন্যের লাগানো গাছে থরে থরে খেজুর পেকেছিল,
আমি কাউকে কিছু না বলে সেই খেজুর পেয়ে খেয়েছি। না বলিয়া পরের দ্রব্য লইলে সেটা যে চুরি করা হয়, এটা তো সেই ছোটোবেলা থেকেই বিদ্যাসাগর মশাইয়ের লেখা বর্ণ পরিচয় বইয়ে পড়েছি। তবে আমার চেয়েও বড় অপরাধ করেছে সৌমিত্তির। ও পরের গাছ থেকে ডাব পেড়ে খেয়েছে। হরিদাসবাবু বললেন, সৌমিত্তিরটা আবার কে? অনুপবাবু বললেন, সৌমিত্তিরকে চেনো না? তোমাদের স্টার হিরো সৌমিত্র চট্টোপাধ্যায় গো, সত্যজিৎ রায়ের আবিষ্কার। জ্ঞানেশবাবু গম্ভীর হয়ে বললেন, এইসব পাগলের প্রলাপ কতক্ষণ চলবে অনু? অনুপবাবু চোখ বড় বড় করে বললেন, পাগলের প্রলাপ নয় জ্ঞানেশ, এর জন্যে আমাদের জীবন সংশয় হবার জোগাড় হয়েছে। আমি বললাম, এত বড় ভূমিকা করার দরকার কি? আসল ঘটনাটা খুলে বলুন না। অনুপবাবু এক পলক আমার মুখের দিকে দেখে নিলেন, তারপর রহস্যময় এক টুকরো হাসি এসে বললেন, তাহলে ঘটনাটা গোড়া থেকেই বলি, শোনো। এরপর একটা মোক্ষম গলা খ্যাঁকারি দিয়ে অনুপবাবু নিজের কণ্ঠটাকে পরিষ্কার করে নিলেন। তারপর বলতে শুরু করলেন, আমি, সৌমিত্র, সুমিত্রা এবং আরও অনেকে একটা বিরাট জাহাজে চেপে যাচ্ছিলাম। অনুপবাবুর কথায় বাধা দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, জাহাজ চেপে? কোনো আউটডোর শুটিংয়ে নাকি, না আন্দামানে? অনুপবাবু বললেন, সে যেখানেই হোক, জায়গাটার নাম জানবার দরকার কি? জাহাজে চেপে যাচ্ছিলাম, ব্যাস। জ্ঞানেশবাবু বিরক্ত কণ্ঠে বললেন, এই শুরু হলো আরব্য উপন্যাসের কাহিনী। ওদিকে যে ইন্টারভ্যালের টাইম পার হয়ে গেছে, সেদিকে খেয়াল আছে? জ্ঞানেশবাবুর কথা শেষ না হতেই ওর দরজার সামনে এসে দাঁড়ালেন আমার বন্ধু অমিত দে আর অভিনেত্রী গীতা দে। অমিত এই নাটকের আর একজন হিরো হয়েছে, আর গীতা দে করছেন দজ্জাল শাশুড়ির চরিত্র, যিনি কথায় কথায় অনর্গল ভুল ইংরেজি বলেন। অমিতের চোখ মুখে কেমন একটা উৎকণ্ঠা। সে জিজ্ঞেস করলে, কী ব্যাপার জ্ঞানেশদা, ইন্টারভ্যালের পর গ্রুপ উঠছে না কেন? জ্ঞানেশবাবু বেজার মুখ করে বললেন, ড্রপ উঠবে কী করে? এখানে অনুপ কুমারের নাটক শুরু হয়েছে, সেটা শেষ হোক তবে তো উঠবে। অমিত ব্যাপারটা বুঝে নিলে বললে, কী নাটক? আমরা শুনতে পাই না? অনুপ কুমার বললেন, আগে না, আমাকে টাকা পয়সা দিয়ে শুনতে হবে। পকেট থেকে মাল ছাড়ো, তারপর নাটক শুনতে বসো। অমিত বললে, তোমাকে তো না টাকা দিয়ে ছোট করতে পারবো না, আমি বরং তোমাকে একদিন ভালো করে খাইয়ে দেবো, যা খেতে চাইবে। তা অমিতের কথা শুনে অনুপবাবু তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, তোর খাওয়ানোর নিকুচি করেছে, যা তোকে ফ্রি পাস দিয়ে দিলাম, আমার নাটক শুনতে বসে যা, কিন্তু একটাই শর্ত, আমার কথার মধ্যে একদম ডিস্টার্ব করবি না, একটাও ফোড়ন কাটবি না। এবারে হরিদাসবাবুকে খুব উৎকণ্ঠিত দেখা গেল। তিনি বললেন, সত্যিই বড় দেরি হয়ে যাচ্ছে ইন্টারভ্যালের ড্রপ তুলতে, পাবলিক চেঁচামেচি শুরু করবে এবার। অনুপবাবু একবার মুখ বাড়িয়ে কাশী বিশ্বনাথ হলের সরু প্যাসেজে চপ কাটলেটের দোকানটার দিকে দেখে নিয়ে বলল, না, দোকানের সামনে আর ভিড় নেই, দর্শকদের খাওয়া দাওয়া খতম হয়ে গেছে। এই অমিত, ছোট্ট করে একটা বেল দিয়ে দিতে বলতো। আমি বললাম, ছোট্ট করে বেল, সেটা আবার কি? অনুপ কুমার একটু রহস্যময় হাসি এসে বললেন, আছে আছে, ছোট্ট করে বেল হলো এমন করে বেল বাজানো যাতে বাজবে অথচ বাজবে না, অনেকে শুনতে পাবে আবার অনেকে পাবে না। যারা শুনতে পাবে তারা গুটি গুটি পায়ে এসে সিটে বসবে, আবার বেশ কিছু বাইরেও থাকবে। তখন তাদের কথা ভেবে জোরালো আওয়াজে বেল বাজানো হবে, এতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। আমি অবাক হয়ে বললাম, তার মানে? অনুপবাবু বললেন, এই সহজ কথাটার মানেও বুঝতে পারলেন না? যারা বেল শুনতে পেয়েছে তারা ভাববে আমরা ঠিক সময়ে শো শুরু করতে চাইছি, কিন্তু দর্শকরা সবাই আসন গ্রহণ না করাতে বাধ্য হয়ে আমাদের একটু দেরি করতে হলো, সুতরাং কর্তৃপক্ষের কোনো দোষ নেই। জ্ঞানেশবাবু বললেন, তা এখন না হয় ছোট্ট করে বেল দেওয়া হলো, কিন্তু বড় করে বেলটা কখন বাজবে? অনুপবাবু বললেন, ঠিক 2 মিনিট, আর মাত্র 2 মিনিট সময় নেব। এই কাশী বিশ্বনাথের দিব্যি বলছি। তাছাড়া আজকে একটাও এক্সটেম্পো ডায়লগ দেবো না, অন্য দিনের চেয়ে আগেই শো শেষ হয়ে যাবে। অনুপবাবুর কথা বলার ভঙ্গিতে জ্ঞানেশবাবু আর হাসি চাপতে পারলেন না। বললেন, ঠিক আছে, 2 মিনিট সময় তোকে দিচ্ছি, তোর এই আরব্য উপন্যাস শেষ কর। ঘড়ি ধরে 2 মিনিট কিন্তু। অনুপবাবু বললেন, যথেষ্ট যথেষ্ট, 2 মিনিটও লাগবে না, তার আগেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কোনখানটায় বলছিলাম যেন? আমি বললাম, একটা বিরাট জাহাজে করে আপনি, সৌমিত্রবাবু ইত্যাদিরা যাচ্ছেন। অনুপবাবু বললেন, হ্যাঁ, জাহাজ বিশাল সমুদ্রের বুকের ওপর দিয়ে চলছে তো চলছে। সমুদ্রে কী বড় বড় ঢেউ, হাঙর আর কুমিরের দল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দিন যায়, রাত আসে, গভীর রাতে উঠল প্রচণ্ড ঝড়। অত বড় জাহাজটা মোচার খোলার মতো দুলছে। হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ, চারদিকে চিৎকার, ছোটাছুটি। শুনলাম আমাদের জাহাজটা নাকি একটা ডুবো পাহাড়ে ধাক্কা খেয়েছে। অনুপবাবুর কথার মাঝখানেই জ্ঞানেশবাবু একবার আর চোখে টেবিলের ওপর রাখা রিস্ট ওয়াচের দিকে দেখে নিলেন।
অনুপবাবু বললেন, অত আটচোখে ঘড়ি দেখার দরকার নেই জ্ঞানেশ, 2 মিনিট বলেছি, 2 মিনিট, জেন্টেলম্যানস ওয়ার্ড। হরিদাসবাবু বললেন, ঠিক আছে, তোমার গল্পটা শেষ করো। অনুপবাবু আহত কণ্ঠে বললেন, এটা গল্প নয় হরিদাস, আমার কাছে এটা প্রাণান্তকর ব্যাপার। জ্ঞানেশবাবু বললেন, আর 1.5 মিনিটের মধ্যে গল্প শেষ না করলে তার চেয়েও প্রাণান্তকর ব্যাপার ঘটে যাবে কিন্তু। অনুপবাবু বললেন, ডুবোজাহাজের ধাক্কায় জাহাজের তলাটা ফেঁসে গেছে, হুড় করে জল ঢুকছে। এই অবস্থাটা থেকে কীভাবে পরিত্রাণ পাবো সেটাই তখন মাথার মধ্যে ঘুরছে। আমাদের ইউনিটের সবাই এক জায়গায় দাঁড়িয়ে তাই নিয়ে আলোচনা করছি। এমন সময় আবার একটা জোর ধাক্কা, সঙ্গে সঙ্গে জাহাজের একটা পাশ ভেঙে আমরা সবাই জলে পড়ে গেলাম। জ্ঞানেশবাবু বলে উঠলেন, তারপর সকলের সঙ্গে একসঙ্গে সলিল সমাধি, গপ্প শেষ, এবার বেল দিতে বলি। অনুপবাবু বললেন, তুই জেন্টেলম্যানস এগ্রিমেন্ট ভায়োলেট করছিস জ্ঞানেশ, এখনও 1 মিনিট বাকি আছে। জ্ঞানেশবাবু হাসতে হাসতে বললেন, ভেরি সরি অনু, সবাই একসঙ্গে জলে তো পড়ে গেলি, তারপর কী হলো বল। অনুপবাবু বলেন, কদিন করাত এইভাবে একখানা বড় কাঠের ওপর আমরা সবাই ভাসছিলাম, তার আর হিসেব নেই। ক্ষুধায় কাতরে তৃষ্ণায় কাতর হয়ে উঠলাম, তারপর সবাই একে একে জ্ঞান হারালাম। অমিত হঠাৎ ফোড়ন কেটেও বলল, তারপর তোমাদের জ্ঞান ফিরেছিল তো? অনুপবাবু চোখ পাকিয়ে বললেন, 1 নম্বরের ডিস্টার্বিং এলিমেন্ট, বড়দের কথার মধ্যে কথা বলতে আসা, চুপ করে বসে থাকতে পারো না? আমি অমিতের দিকে তাকিয়ে বললাম, কেন মিছিমিছি ঘাঁটাচ্ছ? হ্যাঁ, তারপরে কি হলো অনুপবাবু? অনুপবাবু বললেন, জ্ঞান ফেরার পর দেখলাম আমরা সবাই একটা দ্বীপে সমুদ্রের ধারে বালির ওপর পড়ে আছি। বেলাভূমির পাশে অজস্র ফলের গাছ, তাতে থোকায় থোকায় ফল ফলে আছে। তা দেখে আমাদের খিদে দ্বিগুণ বেড়ে গেল। কতদিন যে খাওয়া হয়নি আমাদের। আশ্চর্যের ব্যাপার, দ্বীপটাকে মনে হলো জনমানব শূন্য। তখন আমরা যে কতজন পুরুষ ছিলাম তারা প্রত্যেকে একে একে একটা গাছে উঠে ফল পাড়তে লাগলাম। আমরা খিদের জ্বালায় গাছে বসেই ফল খেতে শুরু করলাম আর মেয়েদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলাম। খেতে পেয়ে আমাদের প্রাণের ফুর্তি দেখে কে। খানিকটা পরেই মাথায় বজ্রাঘাত, নিচের দিকে তাকিয়ে দেখি প্রতিটা গাছের নিচে 2-3 জন করে জঙ্গলি দাঁড়িয়ে, তাদের মাথায় পাখির পালকের টুপি, পরনে গাছের বাকুল, হাতে ঝকঝকে বর্ষা, ঠিক সিনেমায় যেমন দেখায় আর কি। জঙ্গলিগুলো ইশারায় আমাদের নেমে আসতে বলল। নামার পর তারা আমাদের ইউনিটের মেয়ে পুরুষ সবাইকে ঘিরে ফেলল। তারা নিজেদের মধ্যে কী ভাষায় কথা বলছিল তার এক বিন্দুও বুঝতে পারলাম না। ওরা নিজেদের মধ্যে কী সব যুক্তি করে আমাদের সবাইকে বলল এগিয়ে যেতে। পাশে পাশে ওরা চলল খোলা বর্ষা হাতে। ওরা আমাদের নিয়ে গিয়ে হাজির করলো ওদের রাজার সামনে। রাজামশাইয়ের বেশ হুষ্টপুষ্ট চেহারা, তার পরনে বাকলের বদলে রং বেরঙের পোশাক, অনেকটা আমাদের বি ব্রাদার্সের ঐতিহাসিক নাটকের ড্রেসের মতো। রাজামশাই দেখলাম ইংরেজি জানেন, বেশ শুদ্ধ ইংরেজি। তিনি আমাদের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বললেন। মনে হলো সবুজ দ্বীপের রাজার মতো সভা সমাজের কেউ ছিটকে এসে এদের রাজা হয়ে বসছে। রাজামশাই আমাদের অসহায় অবস্থার কথা বুঝতে পারলেন। আমরা যে কেউ দাগি চোর নয়, পেটের জ্বালায় ওদের দ্বীপের গাছ থেকে ফল চুরি করে খেয়েছি সেটা তিনি বুঝতে পারলেন। তাই বললেন, আমাদের দ্বীপে ফল চুরির শাস্তি মৃত্যুদণ্ড। তোমাদের গ্রুপের মেয়েরা কেউ নিজে হাতে ফল চুরি করনি, তাই তাদের রেহাই দিলাম। রাজার কথা শুনে তো আমাদের পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে লাগলো। হায় হায়, পৈতৃক পানটা এবারে বেঘরে চলে যাবে। কলকাতায় কত প্রডিউসারের ডেট দেওয়া আছে, কতগুলো ছবি আধা খাঁচড়া হয়ে পড়ে আছে, তারা কি করবে কে জানে। হঠাৎ রাজামশাই বললেন, তবে তোমাদের অবস্থাও আমি বুঝতে পারছি। তোমরা খিদের জ্বালায় এই কাজ করে ফেলেছ, তাই তোমাদের আমি মৃত্যুদণ্ডের পরিবর্তে একটা অত্যন্ত লঘুদণ্ড দিতে চাই। সেই লঘুদণ্ডটা কি? রাজামশাই বললেন, তোমরা তোমাদের মুখ দিয়ে যে গাছের ফল খেয়েছো, তোমাদের পশ্চাৎ দেশ দিয়ে সেই ফল আবার তোমাদের উদরে প্রবিষ্ট করানো হবে। রাজার এই দণ্ডাজ্ঞা শুনে আমার মনটা আনন্দে নেচে উঠল। আমি খেজুর গাছে উঠে খেজুর খেয়েছি, আমার তেমন অসুবিধা হবে না, কিন্তু সৌমিত্রর কী হবে? ও যে ডাব গাছে উঠে ডাব খেয়েছে, আহা বেচারা। অনুপবাবুর গল্পটা শেষ হতে হরিদাসবাবু বলে উঠলেন, গল্পের মানেটা কি হলো? অনুপবাবু বললেন, প্রমথেশ বড়ুয়া অভিনয় করার পর বাংলা ছবিতে যে সাহস আর কেউ করেনি, সৌমিত্র সেটা করতে চলেছে। ও দিলীপ রায়ের দেবদাস ছবিতে দেবদাস করছে। অনুপবাবুর কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে প্রচণ্ড আওয়াজ করে কাশী বিশ্বনাথ মঞ্চের বেল বেজে উঠল। এই হলেন অনুপ কুমার। যখন যেখানে থাকবে তার চারপাশটা হাসি আর আনন্দে উজ্জ্বল করে রাখবেন।